আমরা সর্বশেষ লেসনে বাধ্যতামূলকভাবে নিবন্ধনযোগ্য দলিলের তালিকায় তিনটি বিশেষ প্রকৃতির দলিলের নাম শুনেছিলাম, যেগুলোকে আমরা একটা ক্লাসিফাই করেছিলাম বা একটা সিঙ্গেল হেডে ক্যাটাগরাইজ করেছিলাম, যে সেগুলো হচ্ছে মূল্যবিহীন স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল। প্রথমটা জেনেছিলাম যে ইনস্ট্রুমেন্ট অফ গিফট অফ ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি দানপত্র দলিল, দ্বিতীয়ত মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী কোনো হেবা ঘোষণাপত্র দলিল, এবং তৃতীয়ত হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে কোনো দান ঘোষণাপত্র যদি স্থাবর সম্পত্তি সংক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ জমি জমা বিল্ডিং এই সমস্ত ব্যাপারে, তাহলে সেগুলো বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। আজকের ক্লাসে যে আমরা দেখার চেষ্টা করব দ্বিতীয় ক্যাটাগরির যে দলিলটা আছে যেটি বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয়, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ মর্টগেজ বা বন্ধক দলিল। একটা বন্ধক দলিল কেন বাধ্যতামূলকভাবে নিবন্ধনযোগ্য বা কোন আইনের বিধান অনুযায়ী কোথায় বলা আছে নিবন্ধিত হতে হবে, সেটা আমরা ইতোমধ্যে আজ করতে পারছি যে সেটি হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 17-এর ক্লজ CC-তে উল্লেখ করা আছে। ক্লজ CC-তে বলা আছে যে একটা সম্পত্তির বন্ধক দলিল সেটা বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে যদি দেখা যায় ভিন্ন কিছু বিধান সম্পত্তি হস্তান্তর আইনে উল্লেখ করা আছে। এখানে বলছে দেখেন যে দ্য ফলোয়িং ডকুমেন্টস শ্যাল বি রেজিস্টার্ড, সেকশন 17-এর যে শুরুতেই বলছিল যে নিম্নোক্ত দলিলগুলো নিবন্ধিত হতে হবে, এবং তারপরে এসে ক্লজ CC-তে এসে বলছে যে ইনস্ট্রুমেন্ট অফ মর্টগেজ রেফার টু ইন সেকশন 59 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, যে সম্পত্তি হস্তান্তর আইন 1882-এর ধারা 59-এ উল্লেখিত বন্ধক দলিলগুলো বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বন্ধক দলিল বলতে আসলে কি বোঝায়, এবং ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-এর সেকশন 59 এবং 59 নম্বর ধারায় কি কি বন্ধক দলিলের কথা উল্লেখ করা আছে। আমরা যদি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 59-এ যাই, সেখানে গেলে আমরা বন্ধক দলিল সংক্রান্ত নিবন্ধনের কিছু বিষয় উল্লেখ করা আছে। তার আগে যে শুরুতে যে প্রশ্নটি আমাদের মনে উদ্রেক হতে পারে যে বন্ধক বলতে আসলে কি বোঝায়, সেটি একটু করে আমরা দেখে আসতে পারি। যদিও এই সমস্ত আলোচনাগুলো আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বা সম্পত্তি হস্তান্তর আইন 1882 সংক্রান্ত যে কোর্সটি আছে সেখানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। বন্ধক বলতে আসলে বোঝা দেখেন বলছে যে মর্টগেজ ইজ দ্য ট্রান্সফার অফ অ্যান ইন্টারেস্ট ইন স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি ফর দ্য পারপাস অফ সিকিউরিং দ্য পেমেন্ট অফ মানি অ্যাডভান্স অর টু বি অ্যাডভান্সড বাই UF লোন or an existing or future debt or the performance of an engagement which may give rise to a pecuniary liability। খুবই জটিল এবং কঠিন একটা সংজ্ঞা এখানে উল্লেখ করেছে, বা সংজ্ঞাটা আমরা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে বলছে যে বন্ধক হচ্ছে ট্রান্সফার অফ অ্যান ইন্টারেস্ট ইন স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি ফর দ্য পারপাস অফ সিকিউরিং দ্য পেমেন্ট অফ মানি অ্যাডভান্স টু বি অর অ্যাডভান্স অর টু বি অ্যাডভান্স বাই UF লোন, যে ঋণ হিসেবে অথবা ভবিষ্যতে ঋণ হিসেবে প্রদান করা হবে এইরকম কোনো অর্থ পরিশোধের নিশ্চয়তা হিসেবে বা জামানত হিসেবে যখন কোনো স্থাবর সম্পত্তিতে কোনো একটা স্বার্থ একজন ব্যক্তি আরেকজনের কাছে হস্তান্তর করে ট্রান্সফার করে, তখন সেটাকে বলা হয় বন্ধক। এটা আরেকটু দিক আছে যে বলছে অর দ্য পারফরমেন্স সিকিউরিং দ্য পারফরমেন্স অফ অ্যান এনগেজমেন্ট হুইচ মে গিভ রাইজ টু পেকিউনারি লায়াবিলিটি। এটা আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের কোর্সে। আজকের আলোচনার প্রসঙ্গে যতটুকু দরকার ততটুকুই বলছি। ধরা যাক আপনি একটা ব্যাংকের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছেন। এখন এই 10 লক্ষ টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে আপনার একটা জমির কোনো একটা স্বার্থ যখন ব্যাংকের কাছে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন, যাতে করে 10 লক্ষ টাকা পরিশোধ করতে আপনি ব্যর্থ হলে ব্যাংক এই জমি থেকে এই 10 লক্ষ টাকা আদায় করতে পারে, জমিটা বিক্রি করে অথবা জমিটা নিলামে তুলে বিক্রি করে অথবা জমির মালিকানা নিজে অর্জনের মাধ্যমে। বিভিন্ন পদ্ধতি আছে বন্ধকের ধরন অনুযায়ী। তখন এই ট্রান্সফার অফ ইন্টারেস্ট ইন ইমুভেবল প্রপার্টিটাকে আইনের ভাষায় বলা হয় মর্টগেজ বা বন্ধক। এবং যিনি এই লোন নেওয়ার বিপরীতে একটা স্থাবর সম্পত্তিতে কোনো একটা স্বার্থ কারো কাছে হস্তান্তর করছেন তাকে বলা হয় মর্টগেজও। আর যিনি এই লোন দেওয়ার বিপরীতে অন্য কারো একজনের স্থাবর সম্পত্তিতে কোনো একটা স্বার্থ অর্জন করছেন তাকে বলা হয় মর্টগেজি। অর্থাৎ যিনি বন্ধক দাতা তিনি হচ্ছেন ঋণ গ্রহীতা, আর যিনি হচ্ছেন বন্ধক গ্রহীতা তিনি হচ্ছেন ঋণ দাতা। তাহলে খুব সংক্ষেপে বা সহজ করে বললে বন্ধক বলতে বোঝায় ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে বা জামানত হিসেবে যখন ঋণ গ্রহীতা
তার কোনো একটা স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি জমার উপর কোনো যে ন্যস্ত স্বার্থ আছে সেইগুলো ঋণদাতা বা বন্ধক গ্রহীতাকে যে হস্তান্তর করে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় বন্ধক। এখন আমাদের এই রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 17 এর ক্লজ সিতে এসে বলছে যে ইনস্ট্রুমেন্ট অফ মর্টগেজ রেফার্ড টু ইন সেকশন 59 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি 1882 শ্যাল বি রেজিস্টার্ড, অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইনের ধারা 59 উল্লেখিত বন্ধক দলিলগুলো যেগুলোর কথা বলা আছে সেই বন্ধক দলিলগুলো বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। প্রশ্ন হচ্ছে বন্ধক সংক্রান্ত সকল দলিল কি বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয় কিনা। বন্ধকের আরেকটা সহজ বাংলা প্রতিশব্দ হচ্ছে রেহেন। এখন এই প্রশ্নটাই আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট বা নিবন্ধন আইনের 1908 17 নম্বর ধারা এটি উল্লেখ করা নেই। জাস্ট একটি কথাই বলছে যে সম্পত্তি হস্তান্তর আইনের ধারা 59 উল্লেখিত বন্ধক দলিলগুলো বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। কিন্তু কোন প্রকারের বন্ধক দলিল, কারণ আমরা সম্পত্তি হস্তান্তর আইন যখন বিশ্লেষণ করব বা যারা সম্পত্তি হস্তান্তর আইন ইতিমধ্যে ভালো করে পড়েছি তারা জানি যে সম্পত্তি হস্তান্তর আইনের ধারা 59 অন্তত 6 প্রকারের বন্ধক দলিলের কথা উল্লেখ করা আছে এবং ধারা 58-তে 6 রকমের বন্ধকের কথা মেনশন করা আছে। তাহলে সব রকমের বন্ধক কি আসলে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয় কি না, এই বিষয়টি যাচাই করার জন্য, বিশ্লেষণ করার জন্য বা জানার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে সম্পত্তি হস্তান্তর আইনের ধারা 59, যেখানে সে বলছে, দেখেন শুরুতেই যে where the principal money secured is 100 taka or upwards, a mortgage other than a mortgage by deposit of title deeds can be effected only by a registered instrument signed by the mortgagor and attested by at least 2 witnesses। তাহলে এখানে সব রকমের বন্ধক দলিল বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে এই কথা বলে নাই, বরং কিছু স্পেসিফিক প্রকৃতির বন্ধক দলিলের বিষয়ে এখানে উল্লেখ করা আছে যে where the principal money secured is 100 টাকা or upwards, যে যখন 100 টাকা বন্ধক পরিমাণ যদি 100 টাকা বা তার বেশি হয় সেই পরিমাণ টাকা সিকিউর বা নিশ্চিত করার জন্য যখন কোনো বন্ধক দেওয়া হয় সেই বন্ধক দলিলটা বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে, যদি না সেটা মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস হয়, অর্থাৎ মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস বা সম্পত্তির দলিল জমা দেওয়ার মাধ্যমে যে বন্ধকটা সৃষ্টি হয় এইটা বাদে বাকি সকল বন্ধকে যদি দেখা যায় প্রিন্সিপাল মানি যেটা বন্ধককৃত টাকা যদি 100 টাকার বেশি হয় তাহলেই কেবল রেজিস্ট্রেশন করতে হয়। প্রশ্ন আসতে পারে যে প্রিন্সিপাল মানি বলতে আসলে কি বোঝায়, প্রিন্সিপাল মানি সিকিউরড এই কথাটার মানে কি? এটা হচ্ছে ওই যে আমি একটা ব্যাংক থেকে যে 10 লক্ষ টাকা লোন নিয়েছি এই 10 লক্ষ টাকাটাই হচ্ছে প্রিন্সিপাল মানি। এই 10 লক্ষ টাকার বিপরীতে আমাকে হয়তো সুদ সমেত 12 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, তখন টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 10 লক্ষ প্লাস 2 লক্ষ ইন্টারেস্ট। প্রিন্সিপাল মানি 10 লাখ অ্যান্ড 2 লাখ ইন্টারেস্ট, তার মানে টোটাল অ্যামাউন্ট সিকিউর হচ্ছে 12 লাখ। বাট প্রিন্সিপাল মানি হচ্ছে মূল যে ঋণটা পরিশোধের জন্য বা যে ঋণ পরিশোধের নিশ্চয়তা বা জামানত হিসেবে বন্ধক দেয়া হয় সেটাকে বলা হয় প্রিন্সিপাল মানি। তাহলে একটা বন্ধকের প্রিন্সিপাল মানি সিকিউর অর্থাৎ যে টাকা পরিশোধের জন্য বা নিশ্চয়তা প্রদানের জন্য বন্ধক দেয়া হয়েছে সেটার পরিমাণ যদি 100 বা তার চেয়ে বেশি হয় তখনই কেবল একটা বন্ধক দলিল নিবন্ধনের প্রাসঙ্গিকতা আসে বা প্রয়োজনীয়তা আসে। দ্বিতীয়ত বলছে আ মর্টগেজ আদার দেন আ মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস, যে সমস্ত একটা বন্ধক দলিল যে সমস্ত বন্ধক দলিলগুলো ডিপোজিট অফ টাইটেল ডিডস বা সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে বন্ধকৃত নয় কেবল সেই সকল দলিলগুলোই নিবন্ধন করতে হবে বাধ্যতামূলকভাবে। এখানে কিছু বিশেষ ব্যতিক্রম আছে, আমরা পরে দেখব। তাহলে এখন আমরা প্রশ্ন করতে পারি যে সব রকমের বন্ধক দলিল কি বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয় কি না? উত্তর হচ্ছে না, সব রকমের বন্ধক দলিল বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয় না। আমরা বন্ধক দলিলগুলোকে দুইটা ক্লাসে ভাগ করেছি, যে সমস্ত বন্ধক দলিল মর্টগেজেস হুইচ রিকোয়ার রেজিস্ট্রেশন, যে সমস্ত বন্ধক দলিল রেজিস্ট্রেশন রিকোয়ার করে বা প্রয়োজন হয় সেগুলো প্রথমে উল্লেখ করেছি, আর দ্বিতীয়ত যে সমস্ত বন্ধক দলিলগুলো রেজিস্ট্রেশন রিকোয়ার্ড না বা ম্যান্ডেটরি না সেগুলো আলাদাভাবে উল্লেখ করব। আমরা প্রথমত আমরা দেখার চেষ্টা করি 6 রকমের বন্ধক আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে মেনশন করা আছে, এই বন্ধকগুলোর মধ্যে কোন কোন বন্ধক দলিলগুলো বাধ্যতামূলকভাবে নিবন্ধনযোগ্য। প্রথমত সিম্পল মর্টগেজ বা সরল বন্ধক, দ্বিতীয়ত মর্টগেজ বাই কন্ডিশনাল সেল বা শর্ত সাপেক্ষে বিক্রয় বন্ধক, এগুলো
100 টাকার উপরে হলে অবশ্যই নিবন্ধন করতে হবে। ইউজ এ ফ্র্যাকচারি মর্টগেজ বা খাই কালাসি বন্ধক, এই বন্ধকটা আবশ্যিকভাবে নিবন্ধন করতে হবে যদি সেটা প্রিন্সিপাল মানি সিকিউরড যদি 100 টাকার বেশি হয়। তৃতীয়ত চতুর্থত ইংলিশ মর্টগেজ বা ইংলিশ বন্ধক, আর হচ্ছে পঞ্চম হচ্ছে অ্যানোমেলাস মর্টগেজ বা শ্রেণীবিহীন বন্ধক। এই প্রত্যেক রকমের বন্ধক বলতে আসলে কি বোঝায়, এগুলোর বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি, এগুলো সংক্রান্ত বিস্তারিত জানতে হলে আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের কোর্সে সাবস্ক্রাইব করতে হবে। আর মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডসের ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম যে সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে বন্ধক, মানে আমি আমার জমির সংক্রান্ত কাগজপত্রগুলো ব্যাংকে যখন গচ্ছিত রেখে ব্যাংক থেকে লোন নিচ্ছি তখন সেটাকে বলা হয় সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে বন্ধক। এই বন্ধকটা প্রাইমারিলি জেনারেলি নিবন্ধন বাধ্যতামূলকভাবে করতে হয় না, কিন্তু বিশেষ একটা ব্যতিক্রম এসে বা এক্সেপশন এসে পরে আবার দেখেন বলে দিয়েছে সম্পত্তি হস্তান্তরের আইনের ধারা 59 যে প্রোভাইডেড দ্যাট এ মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস হোয়ার দ্য মর্টগেজি ইজ দ্য গভর্নমেন্ট অর এ শিডিউল ব্যাংক as defined in the Bangladesh Bank Order 1972 or a financial institution as defined in the Financial Instrument Act 1993 shall also be effected only by a registered instrument in the aforesaid manner। বলছে তবে শর্ত থাকে যে শুরুতে যে বলছে যে যখন একটা বন্ধকের মাধ্যমে 100 টাকা পরিশোধের নিশ্চয়তা প্রদান করা হয় তখন সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট বন্ধক ব্যতিরেকে বাকি সকল বন্ধক বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। তবে এখন এসে বলছে তবে শর্ত থাকে যে যদি দেখা যায় সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে একটা বন্ধক সৃষ্টি করা হয় যেখানে দ্য মর্টগেজি বা বন্ধক গ্রহীতা হচ্ছে এক সরকার অথবা কোনো একটা শিডিউল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী যে সমস্ত ব্যাংকগুলোকে তফসিলভুক্ত বা শিডিউলভুক্ত ব্যাংক বলা হয়, যেমন আমরা খুব সহজ করে বলে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, তারপর হচ্ছে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এই সমস্ত যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশ ব্যাংক তো ব্যাংক রেগুলেটর, এই ব্যাংকগুলো বাদে বাকি এই ব্যাংক সবগুলোকেই বলা হয় শিডিউল ব্যাংক। এখন আপনি যদি শিডিউল কোনো ব্যাংকে আপনার সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে কোনো একটা ঋণ গ্রহণ করেন এবং তার বিপরীতে একটা বন্ধক প্রদান করেন, তাহলে সেই বন্ধক সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট বন্ধক হওয়া সত্ত্বেও আবশ্যিকভাবে সেটা নিবন্ধন করতে হবে। এইটার আবার আরেকটা ব্যতিক্রম আছে, বেশ লম্বা একটা কথা এখানে বলছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি। যদি দেখা যায় একটা ব্যাংক থেকে আপনি ঋণ নেওয়ার বিপরীতে সে শিডিউল ব্যাংক হওয়া সত্ত্বেও আপনি আসলে একটা ফ্ল্যাট পারচেজ করেছেন ল্যান্ড ডেভেলপারের কাছ থেকে, তখন আবার এই ট্রাইপার্টাইট লোন এগ্রিমেন্টটা তখন আবার নিবন্ধন করতে হয় না। আমরা দেখি যে ধরেন আমি একটা ইকুইটি নামক একটা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা ফ্ল্যাট কিনলাম, কিন্তু আমার কাছে নিজের কাছে কোনো টাকা নেই, আমি ধরেন সিটি ব্যাংকের কাছ থেকে লোন নিলাম, সিটি ব্যাংকের সাথে ইকুইটি এই ল্যান্ড ডেভেলপার কোম্পানি এবং আমার একটা চুক্তি হলো যেখানে সিটি ব্যাংক বললো যে আমার হয়ে সে এই ফ্ল্যাটের টাকাটা পরিশোধ করবে আর আমি মাসে মাসে সিটি ব্যাংকের লোনটা পরিশোধ করব। তখন এখানে যদি আমি ঋণের জামানত হিসেবে আমার একটা নির্দিষ্ট জমির কিংবা ফ্ল্যাটের কাগজপত্রগুলো আমার সিটি ব্যাংকের কাছে জমা রাখি, তাহলে সিটি ব্যাংক এই লোন এগ্রিমেন্টটা বা মর্টগেজটা কিন্তু কি করতে হবে না, নিবন্ধন করতে হবে না। তাহলে খুব সংক্ষেপে বললে আমরা বলতে পারি যে যখন একটা বন্ধকের মাধ্যমে 100 টাকা ঋণ পরিশোধের জামানত প্রদান করা হয় বা 100 টাকা ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে বা তার চেয়ে বেশি মূল্যের ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে যখন কোনো বন্ধক প্রদান করা হয় তখন সেই বন্ধক বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। কিন্তু যদি সেটা মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস বা সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে বন্ধক হয় তাহলে সেটি নিবন্ধন করতে হবে না। কিন্তু যদি দেখা যায় সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে বন্ধকের ক্ষেত্রে বন্ধক গ্রহীতা সরকার অথবা কোনো একটা শিডিউলড ব্যাংক বা তফসিলি ব্যাংক, তাহলে সেই সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট বন্ধক আবার নিবন্ধন করতে হবে। এখানে আবার একটা এসে ব্যতিক্রম বলছে যে সেই সত্ত্বের দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট বন্ধকের ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা একটা মর্টগেজ বিটুইন এ ল্যান্ড ডেভেলপার, ফ্ল্যাট পারচেজার অ্যান্ড এ শিডিউল ব্যাংক, যেটা তফসিলি ব্যাংক এবং একটা ল্যান্ড ডেভেলপার এবং একজন ফ্ল্যাট ক্রেতার মধ্যে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের মাধ্যমে হয়েছে, তাহলে সেটি আর নিবন্ধন করতে হবে না। খুব জটিল এবং আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রভিশন আজকে আমরা বিশ্লেষণ করলাম, যেটা খুব সংক্ষেপে বললে যে স্থাবর সম্পত্তির বন্ধক প্রদানের জন্য যদি দেখা যায় 100 টাকা ঋণ পরিশোধের নিশ্চয়তা প্রদানের জন্য কোনো বন্ধক সৃষ্টি করা হয় তাহলে সেই বন্ধক দলিলটা বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। যদি না সেই বন্ধকটা
জমির সত্ত্ব সংক্রান্ত কাগজপত্র কিংবা দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট হয়। কিন্তু সত্ত্ব সংক্রান্ত কাগজপত্র কিংবা দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট বন্ধকও বাধ্যতামূলকভাবে বা ম্যান্ডেটরিলি রেজিস্ট্রেশন করতে হবে যদি দেখা যায় বন্ধক গ্রহীতা অর্থাৎ ঋণদাতা একজন সরকার কিংবা তফসিলভুক্ত কোনো ব্যাংক হয়ে থাকে। এই ক্ষেত্রে আবার ব্যতিক্রম হচ্ছে যে তফসিলভুক্ত ব্যাংকের মাধ্যমে যদি ত্রিপক্ষীয় কোনো চুক্তি সৃষ্টির মাধ্যমে কোনো ফ্ল্যাট ক্রয়ের বিপরীতে ঋণ গ্রহণ করা হয় এবং সেই ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে সত্যের দলিল জমা দেওয়ার মাধ্যমে কোনো বন্ধক সৃষ্টি করা হয়, তখন আবার সেই সত্যের দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট বন্ধক নিবন্ধন বাধ্যতামূলকভাবে করতে হবে না।